সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের চায়ের দোকানে অনিল, নিলয়, তপু আর পচা চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে শেষে ভূতের কথা এসে তাদের কথা থামে। পচা তো আগে ভাগেই বলে বসলো, এই তোরা আজকের দিনে এসব না বললেই নয়। আমাকে তো সেই একা একা ওই পোড়ো বাড়ির পাশ থেকে যেতে হবে। একে অমাবস্যার রাত। ভুল হয়ে গেছে রে, আসলে অতটা খেয়াল করিনি। তবে ভয় পাস না, বহুদিন হলো ও বাড়ির নামে আর তেমন কিছু শোনা যায় না। শুনবি কিভাবে? কেউ তো আর ওইদিকে বেশি যায়ই না। পচাদের বাড়ি নিয়ে তো মোট 3টে ফ্যামিলির বাস ওদিকে, তাও আবার একটা বাড়িতে বিনয় কাকা একাই থাকেন। খুব দরকার না থাকলে এদিককার লোকেরা ওপদ ভুলেও মারায় না। বাড়িটা ছিল এক বিদেশি সাহেবের। বহু বছর আগে সপরিবারে সাহেব সেখানে বসবাস করত। পাশের গ্রামের ডাকাতের দল এক রাতে সেখানে হামলা চালায়। সাহেব সহ তার পরিবারের সবাইকে হত্যা করে সর্বস্ব লুটে তবে তারা থামে। গ্রামের কেউ তাদের সাহায্য করতে যায় না। তার কিছুদিন পর থেকেই বাড়িটার আশেপাশে এসব ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু হয়। অনিল গ্রামের ছেলে হলেও ছোট থেকে লেখাপড়া সূত্রে শহরে মামা বাড়িতে মানুষ। গ্রামে একমাত্র ছুটি ছাটা ছাড়া খুব একটা আসে না। কিছুদিন হলো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। এসব ভূত প্রেতে তার বিশ্বাস নেই, তাই একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোরা পারিসও বটে। যত ভূত সব কি এসে এই মহেশতলাতেই জমা হয়েছে? 2-4টে তো শহরে গেলেও পারে। ওভাবে বলিস না অনিল, তুই তো এই গ্রামে থাকিস না, তাই খোঁজ খবর জানিস না। ওই বাড়ির আশপাশ থেকে প্রায় অমাবস্যার রাতেই অনেক রকম বিকট শব্দ ও অপার্থিব রকমের দৃশ্য দেখা যায়। আর যারা দেখে তাদের মধ্যে বেশিরভাগ লোকই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ তো আবার নিরুদ্দেশ হয়ে গেছে। তাহলে দেখগে, এসব নিশ্চয়ই কোনো দুষ্ট লোকেদের কারবার। কারণ ভূত প্রেত বলে আসলে কিছুই হয় না, ওসব মানুষের মনের কুসংস্কার। এই নিয়ে চার বন্ধুর মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলল। তর্কের শেষ পর্যায়ে কথা এই জায়গায় গিয়ে পৌঁছালো যে আজকের রাত অনিল ওই পোড়ো বাড়িতেই কাটাবে, আর সবাইকে দেখিয়ে দেবে যে ভূত প্রেত বলে আসলে কিছু হয় না। নিলয়, তপু আর পচা অনেকবার বারণ করা সত্ত্বেও সে কিছুতেই তাদের কথা শুনতে রাজি হলো না। চায়ের দোকানের মালিক এতক্ষণ তাদের সব কথা শুনছিল। শেষে সে বলল, দাদাবাবু, আপনাদের এখন জুয়ান বয়স, শরীরের রক্ত এখন টকবক করে ফোটে, তাই বৃদ্ধ মানুষের কথা কিছু মনে হবে না। কিন্তু তবু আপনাকে একটা কথা বলে রাখি, সব সময় সব জায়গায় গায়ের জোর চলে না। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার ব্যাখ্যা মানুষের কাছে এখনো নেই। ওই বাড়িটা ভালো না। আপনি ওখানে গিয়ে দয়া করে নিজের ও গ্রামের বাকি লোকেদের বিপদ ডেকে আনবেন না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি আর যাব না। কিন্তু চায়ের দোকান ছেড়ে বেরিয়ে কিছু দূর আসার পরেই সে তার বাকি 3 বন্ধুকে বলল, কিরে, তোরা কি ভাবলি আমি সত্যিই যাব না? সে তো ওই চায়ের দোকানের কাকাকে এমনিই বললাম, যাতে ঝামেলা না বাড়ে। পচা অনিলকে পুরো বাড়ি অব্দি পৌঁছে দিয়ে রাম রাম করতে করতে বাড়ির দিকে চলে গেল। রাম 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 রাম। অনিল বাড়িটার দিকে এগিয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। 2-4টে ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। শহরের ব্যস্ততার মাঝে বড় হয়ে ওঠা অনিলের মনে হলো সে যেন পৃথিবীর এক অন্য প্রান্তে পৌঁছে গেছে। গ্রামে এর আগে বহুবার এসেছে সে, কিন্তু এরকম নিস্তব্ধতা এই প্রথমবার উপলব্ধি করল অনিল।
একটা মোমবাতি জ্বালিয়ে বাড়িটার ভেতরে প্রবেশ করল সে। দেখেই বোঝা যাচ্ছে বহুকাল কারোর পদচিহ্ন পড়েনি সেখানে। ভাঙাচোরা ধুলো মাখা কিছু পুরনো ফার্নিচার এখনো অবশিষ্ট আছে। অনিল ভাবল, সম্ভবত ভূতের ভয়েই এখনো কেউ এগুলো নিয়ে যায়নি, নয়তো গ্রামে চোরের যা উপদ্রব, তাতে এরকম ফাঁকা বাড়িতে একটা টিনের কৌটো পর্যন্ত চোরের হাত থেকে রেহাই পেত না। অনিল সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। এখানে আসার সময় রাস্তায় পচা তাকে বলেছিল, শোন অনিল, যাই হয়ে যাক না কেন, তুই যেন দোতলার ওই কোণার ঘরটার দিকে যাবি না। তখনই অনিল ঠিক করে নিয়েছিল, সবার আগে ও ওই কোণার ঘরটাতে গিয়ে দেখবে কি এমন আছে সেখানে। নিশ্চয় কোনো অসাধু ব্যক্তিরা সেখানে ডেরা জমিয়েছে, আর গ্রামের লোকেদের ভুল বুঝিয়ে ভূতের ভয় দেখিয়ে সেখানে যাওয়া থেকে আটকে রেখেছে, যাতে নিজেদের কার্যসিদ্ধি করতে সুবিধা হয়। এমন সুযোগ কি ছাড়া যায়? মহেশতলার পোড়ো বাড়ির রহস্য ও আজ সবার সামনে এনেই ছাড়বে। অনিল সেই ঘরের সামনে পৌঁছে গেল। প্রথমে বাইরে দাঁড়িয়ে সে আন্দাজ করার চেষ্টা করল ভেতরে কেউ আছে কিনা। না, সেভাবে তো কারোর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ভেতরে ঢুকলো অনিল। একটু অবাক হলো সে। নিচে বসার ঘরে এত ফার্নিচার, অথচ এ ঘরে শুধুমাত্র একটা বড়সড় বাঁধানো ফটো বাদে এক টুকরো সুতোও নেই। অনিলের মনে হলো ঘরটা যেন বাড়ির বাকি অংশের তুলনায় একটু বেশিই ঠান্ডা। তবে এসব সামান্য কারণে ভয় পাওয়ার লোক সে না। ফটোটাকে ভালো করে দেখার চেষ্টা করলো অনিল। ব্রিটিশ আমলের কোনো সাহেবের ফটো বলে মনে হচ্ছে। ফটোটার যেন একটা অদ্ভুত টান আছে, একবার হাত দিয়ে দেখতে ইচ্ছে করছে। অনিল ফটোটায় হাত ছোঁয়াতেই নিচের ঘর থেকে হঠাৎ করে এমন একটা শব্দ এসে কানে সজোরে আঘাত করলো যে মুহূর্তের মধ্যে তার হৃৎপিণ্ড জমে বরফ হয়ে গেল, আর তারই বহিঃপ্রকাশ স্বরূপ মেরুদণ্ড বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অনিল এখনো ওইভাবেই দাঁড়িয়ে থাকলো। সে বুঝতে পারল না তার কি রকম প্রতিক্রিয়া হওয়া উচিত। ঘটনার আকস্মিকতায় ভয় পেতেও ভুলে গেল সে। নিজেই নিজেকে প্রশ্ন করল, এই শব্দ কোনো মানুষ কিংবা জন্তুর তো নয়ই, এমনকি পার্থিব কোনো শব্দ বলেও অনিলের মনে হলো না। চায়ের দোকানের লোকটার বলা কথাগুলো অনিলের মনে পড়ল। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার কোনো ব্যাখ্যা এখনো মানুষের কাছে নেই। ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সে, কিন্তু সিঁড়িতে এসে আর সামনে এগোতে পারল না। সিঁড়ির সামনে প্রবল হাওয়ার বেগ তাকে সামনে এগোতে দিচ্ছে না। ভয়ঙ্কর ঝড় শুরু হলো ঘরের মধ্যে, তার সাথে সে তীক্ষ্ণ গর্জন। অনিল আর সহ্য করতে পারল না এসব। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সকালেও অনিল বাড়িতে না ফেরায় তার বন্ধুরা গ্রামের বাকি লোকেদের নিয়ে ওই বাড়িতে হাজির হলো। দিনের বেলা হলেও গ্রামের লোকেরা বাড়িটার ভেতরে ঢুকতে একটু কিন্তু বোধ করছিল। যাই হোক, সবাই মিলে সাহস করে ভেতরে ঢুকে দেখল সিঁড়ির কাছে অনিল অজ্ঞান হয়ে পড়ে আছে। পুরো 3 দিন পর অনিলের জ্ঞান ফিরল, আর পুরো সময়টা সে ঘোরের মধ্যে শুধু একটাই কথা বলে গেছে, এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার কোনো ব্যাখ্যা মানুষের কাছে নেই। প্রায় 2.5 মাস সময় লেগেছিল অনিলের পুরোপুরি সুস্থ হতে। তার বাড়ির লোক আপাতত তাকে এই গ্রামে আসতে নিষেধ করেছে। ধীরে ধীরে সে তার শহরের স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিন্তু তার স্মৃতিতে আজীবন থেকে যাবে মহেশতলার পুরো বাড়ির সেই রাত।